You are watching Max Media London. ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ এই অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস সাত্তার। বাংলাদেশে আজ বৃহস্পতিবার 21 অক্টোবর এবং পূর্ববর্তী 24 ঘণ্টায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক অঙ্গনের যে পরিপ্রেক্ষিত এবং তার কাঠামো তাতে আমূল পরিবর্তন আনতে পারে বলে মনে হচ্ছে। আজ বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ওপরে শুনানির শুরু এবং আজ প্রথম দিনের শুনানি শেষে আগামীকালও শুনানি অনুষ্ঠিত হবে বলে আপিল বিভাগ আদেশ দিয়েছেন। এর পরপরই আজকের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা সেখানে দাবি তুলেছেন, তারা ড. মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানিয়ে এসেছেন যে বর্তমানে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের আদল বদলে ফেলতে হবে এবং এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদল গ্রহণ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ধারণ করতে হবে। মনে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সুপ্রিম কোর্টে যে আদেশ হতে যাচ্ছে আগামীকাল হোক অথবা খুব শিগগিরই শুনানি শেষে রায় ঘোষণা করা হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, আপিল বিভাগের পক্ষ থেকে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে এখনকার এই প্রেক্ষিতটি রচিত হয়েছে এবং তার কারণেই বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের রূপ বদলে এখন তত্ত্বাবধায়ক সরকারের রূপ ধারণ করা কথা বলা হয়েছে এবং আরও উল্লেখযোগ্য যে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে আরও দাবি জানানো হয়েছে যে তার সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ঢেলে সাজাতে হবে এবং যাদের কোনো না কোনো দলীয় পরিচিতি অথবা যোগাযোগ রয়েছে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করা হবে। সাংবাদিকরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞেস করেছিলেন তারা কি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে দুজন যে ছাত্র প্রতিনিধি রয়েছেন উপদেষ্টা হিসেবে তাদের অপসারণের কথা বলেছেন। তিনি জবাবে বলেছেন তারা নির্দিষ্ট করে কারো নাম বলেননি। ওদিকে গতকাল 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যৌথভাবে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি লিখেছে। সেই চিঠিতে তারা বলেছে যে বর্তমানে বাংলাদেশে বিদ্যমান যে সন্ত্রাস বিরোধী আইনের যে ধারাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটিকে তারা মানবাধিকার বিরোধী আইন বলে মনে করে এবং আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া উচিত বলে তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে। তারা একই সঙ্গে এই যৌথ চিঠিতে আরও বলা হয়েছে যে যেভাবে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মীদের ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে তারা সেটিরও নিন্দা জানায়। তারা এমনকি এটা উল্লেখ করেছে যে সমস্ত মামলা দায়ের করা হয়েছে, মামলার প্রক্রিয়া চলমান রয়েছে, তাতে প্রকৃত তথ্যভিত্তিক সাক্ষ্য প্রমাণের অভাব রয়েছে, ঘাটতি রয়েছে বলেও তারা মনে করে। এই দিকগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার জন্য তারা ড. মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী নয়, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক সেবী যাদেরকে সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কারাবন্দী করে রাখা হচ্ছে, তারা সেটির বিরোধী, কারণ তারা মনে করে সেটি মানবাধিকার বিরোধী পদক্ষেপ। হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে নেওয়া সিদ্ধান্তটি সেটিও মানবাধিকার বিরোধী বলেই তাদের অভিমত। গত 24 ঘণ্টার মধ্যে এই বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট, এই সমস্ত ঘটনা প্রবাহ বর্তমান রাজনৈতিক যে কাঠামো নিয়ে আগামী নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে সেটি যে মোটেই মসৃণ কোনো যাত্রা নয় তা ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য যে সর্বাত্মক প্রচেষ্টা ছিল বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তার সহযোগী শক্তি, সহযোগী পক্ষ থেকে তা দ্রুত
দুর্বল হয়ে পড়ছে বলেই মনে হচ্ছে সাম্প্রতিক এই অতি সাম্প্রতিক ঘটনা প্রবাহগুলোর কারণে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত করার জন্য বিএনপির দাবি, সেটি পর্যবেক্ষকদের দৃষ্টি এড়ায়নি। এই দাবির পরিপ্রেক্ষিতে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের ভাগ্য নিয়ে প্রশ্ন উঠে গেছে। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় আসন্ন, অন্তর্বর্তী সরকারের বিলুপ্তিও আসন্ন? তাহলে কি নতুন করে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে যাচ্ছে এবং যে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেবে, তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এবং সত্যিকারভাবে একটি ইনক্লুসিভ নির্বাচন আয়োজনের ব্যবস্থা তারা করবে? আমরা জানি ভারতের পক্ষ থেকে প্রথম থেকেই, একেবারে শুরু থেকেই তারা বারবার বলে আসছিল, সুনির্দিষ্টভাবে তারা বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ, গতি, প্রকৃতি সম্পর্কে কোনো মন্তব্য না করলে বলে আসছিল যে তারা বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায়। এখন পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের বাংলাদেশে আওয়ামী লীগের একজন নেতার সঙ্গে বৈঠক, সেই নেতার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতেরও বৈঠক এবং মানবাধিকার সংগঠনগুলোর যৌথ বিবৃতি, যৌথ চিঠি, এই সব কিছুর পরিপ্রেক্ষিতে ইনক্লুসিভ নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছেই বলে মনে হয় এবং সেটি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে হবে না। সেজন্য নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার শিগগিরই আসতে যাচ্ছে বলেই ধারণা করা যায়। বিএনপি তাতে প্রতিবাদ জানাবে না। তাদের মূল নেতা, দলের কাণ্ডারি তারেক রহমান এর আগেই বলেছিলেন, বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে একটি রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা রয়েছে কি না তা নির্ধারণের সর্বোচ্চ আদালত হচ্ছে জনগণ। তাদের আদালতেই জনসমর্থনের ভিত্তিতেই নির্ধারিত হয় একটি রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে কি থাকছে না। জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বিএনপির সঙ্গে জামাত ইসলামের যে সাম্প্রতিক বোঝাপড়া, সমঝোতা, তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তন, নির্বাচনে অংশগ্রহণ, এসব বিষয়ে জামায়াতের পক্ষ থেকেও কি খুব প্রবল বাধার সৃষ্টি করা হতে পারে? ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সার্বিক যে বিএনপির সাথে, অন্তর্বর্তী সরকারের সাথে জামাত ইসলামীর যে সমঝোতা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের বিবেচনায় জামাতের যে নিজস্ব দৃষ্টিভঙ্গি, তার পরিপ্রেক্ষিতে মনে হয় না জামাতও এর খুব একটা বিরোধিতা নিয়ে উঠে দাঁড়াবে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর যে কোনো উদ্যোগের ঘোর প্রতিবাদ জানাবে এনসিপি, কিন্তু বিএনপি এবং জামাতে ইসলামের সাথে তাদের সাম্প্রতিক যে বিবাদ, জুলাই সনদ স্বাক্ষর করা নিয়ে, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া নিয়ে সরকারের প্রতি এবং বিএনপি জামাতের প্রতিও তাদের যে ক্ষোভ, তার পরিপ্রেক্ষিতে তারা এ ব্যাপারে প্রতিবাদ জানালেও খুব একটা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় না। আমরা মনে করতে পারি, গত মাসে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাংবাদিক মেহেদী হাসানের সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আওয়ামী লীগ বাংলাদেশে একটি বৈধ রাজনৈতিক দল, কিন্তু তাদের কার্যক্রম এখন নিষিদ্ধ, সুতরাং নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। কিন্তু তিনি এও বলেছিলেন যে যে কোনো সময় আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া যেতে পারে। আমরা মনে করতে পারি এর প্রতিবাদে বাংলাদেশ তখন বর্তমান সরকারের মূল শক্তিগুলোর মধ্য থেকে তীব্র প্রতিবাদ উত্থিত হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন যে নির্বাচনের পূর্বে তো নয়ই, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখতে পান না। এখানে আমরা আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা এবং একজন সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একটি বক্তব্য মনে করে দেখতে পারি। তিনি কয়েক মাস আগে বলেছিলেন যে আওয়ামী লীগ বর্তমান ইউনূস সরকারের অধীনে নির্বাচনে আগ্রহী নয় এবং তারা ইনক্লুসিভ নির্বাচন, যাতে আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে, সেজন্য আন্তর্জাতিক দিক থেকে চাপ সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, এই যে উদ্ভূত পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে আমরা যদি মোহাম্মদ আলী আরাফাতের এই বক্তব্যের ধারাবাহিকতায় এখনকার পরিস্থিতির উপর চোখ রাখি, তাহলে দেখা যাবে আওয়ামী লীগ সাফল্যের সঙ্গেই দেশের অভ্যন্তরে তেমন দেশের বাইরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার কাজটিতে বেশ সাফল্য অর্জন করতে পেরেছে। আমরা দেখতে পাই সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করার যে
উদ্যোগ সেটি নিয়ে শুনানি চলছে। শিগগিরই হয়তো সিদ্ধান্ত আসবে এবং এই শুনানি শুরুর প্রথম দিনেই প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের রূপ বদলে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের রূপ ধারণ করানোর জন্য দাবি জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়ে তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য দাবি জানানো হচ্ছে এবং আওয়ামী লীগ এক মাসের মতো সময় বিরতির পর তারা আজ ঢাকার বিভিন্ন স্থানে অনেক বড়সড় ঝটিকা মিছিল করেছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে এই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে জাতি আজ বর্বরতার দিক থেকে সভ্যতার পথে ফিরে এসেছে। বাংলাদেশের অতীতকালকে বর্বরতা বলে আখ্যায়িত করে ড. মোহাম্মদ ইউনূস তাঁর শাসনামলে বাংলাদেশ সভ্যতার দিকে যাত্রার সূচনা করেছে কথা বলে তিনি যে স্বপ্ন দেখেছেন এবং জাতিকে স্বপ্ন দেখাতে চেয়েছিলেন সম্ভবত সেটি অচিরেই ভূপাতিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো তাঁর শাসনকালেরও যবনিকাপাত ঘটতে চলেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেসব পরিবর্তন অথবা অন্তত সেগুলোর সূচনা পর্ব আমরা দেখতে পাব বলেই মনে করা যায়। ম্যাক্স মিডিয়া লন্ডনের আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বের এখানেই সমাপ্তি। চোখ রাখুন আমাদের আগামী পর্বে। This is Max Media London.